জয় হিন্দ স্টুডেন্ট, তোমাদের সবাইকে এডুকেশন 40 চ্যানেলে স্বাগত জানাই। আমি রাশিদুল স্যার। তোমরা সবাই জানো আমি ইতিহাস ক্লাস নিই। তো আজকে টপিক হচ্ছে খাদ্যাভ্যাসের ইতিহাস। তো খাদ্যাভ্যাসের ইতিহাস ভেবে ভেবে নিও না যে রাশিদুল স্যার ফুড ব্লগার হয়ে গেছে। না না, আমি ফুড ব্লগার আমি হব না, আমি টিচারই ঠিক আছি। তো এখানে কোনো রিভিউ হবে না ঘাস মাখার গল্প, বা কোনো রিভিউ হবে না তোমার আইসক্রিমের চপের গল্প, হবে না কোনো নন্দিনী দিদির গল্প, হবে না রাজুদার পকেট পরোটা। তো এটা আমরা ইতিহাস ক্লাস নেব। আবার বলো না যে রাজুদার সেই রুটি খাওয়ার ঐতিহাসিক মুহূর্ত। ফুটবলারদের যা কাজ, তো তো আমাদের সে নিয়ে কথা বলে লাভ নেই। তো আজকে আমরা বলবো খাদ্যাভ্যাসের ইতিহাস। তো এটা নিয়ে আমরা কথা বলবো। তো আমরা সেই সব খাবারের নিয়েই কথা বলবো যেগুলো মানুষে খায়, নাকি যেগুলো মানে পশুতে মানে গরু ছাগলে খায় সেই খাবারের রিভিউ করব না। যেমন ধরো ঘাস মাখা কাসুন্দি দিয়ে সমাজদারও ইশারায় কাফিয়ে। তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো আমরা খাদ্যাভ্যাসের ইতিহাস পড়তে আমরা দেখতে পাবো যে মানুষ যেমন বদলাচ্ছে, মানুষ কি হচ্ছে যেমন বদলাচ্ছে। যেমন প্রথমে মানুষ কি করতো, গাছে গাছে হুনুর মানে বাঁদরের মতো বেড়াতো। তারপরে তারা কি করতো, গাছের ফলমূল খেত। সেখান থেকে তারা কি করছে, আস্তে আস্তে দেখবো মাংস খাচ্ছে। দেখতে পাবো যে পশুরা মাংস খাচ্ছে। সেটা দেখে কি করছে, মানে রক্ত একটা মুখে দিয়ে দেখলো যে বা অনেক মিষ্টি টেস্টি, আমরা বলি না ইয়ামি টেস্টি, তো তারাও দেখলো বা ইয়ামি টেস্টি। তো সেই জিনিসটা তাদের মুখে স্বাদ বসে গেল যে মিষ্টি খেতে, এবং সেই জিনিসটা তারা খেতে লাগলো। এবং আস্তে আস্তে কি মানুষের বিবর্তন হয়েছে। যেমন প্রথমে মানুষ কি পাথর দিয়ে মানে শিকার করতো। তারপর সেই পাথরটা যখন তারা দেখলো যে ভেঙে গিয়ে যখন ছুচলো হয়ে যাচ্ছে, মানে মুখটা দাঁড়ালো হয়ে যাচ্ছে, সেই দাঁড়ালো যে মানে সেই পাথরটাকে আরো দাঁড়ালো করার পর কি করলো, সেটাকে অস্ত্র হিসাবে করলো, ছুরি, তারপরে মানে অনেক কিছু অস্ত্র তৈরি করলো। সেই জিনিসগুলো আমরা দেখতে পাবো। মানে কি তারপরে দেখতে পাবো যে প্রাচীন পাথরের যুগ, তারপরে আধুনিক পাথরের যুগ, এগুলো সব আমরা দেখতে দেখতে আসতে পাবো। তো এই যে সরি আধুনিক পাথরের যুগ না, নতুন পাথরের যুগ। তো এই যে জিনিসগুলো আমরা কি দেখতে পাবো, দুটোই একই। তো যেমন খাবারের ইতিহাস ঠিক এরকমই কি আমাদের বদলাতে বদলাতে এসছে। প্রথমেই বললাম যে প্রথমে কি মানুষ ঘাস পাতা তারপরে ফলমূল এগুলোতে কি সীমাবদ্ধ ছিল। মাংস শিকার করা এগুলো কি জানতো না, গাছে গাছে ঘুরে বেড়াতো। কিন্তু মানুষের প্রথম ক্লাসে আমরা বলেছি যে মানুষের যে উর্বর মস্তিষ্ক, এর কারণে কি হয়েছে, মানুষ আস্তে আস্তে বিবর্তন হয়েছে, আস্তে আস্তে মানুষ কি হয়েছে, চেঞ্জ হয়েছে। প্রথমে মানুষ দেখলো যে ফলমূলই খাচ্ছে। তারপরে মানুষ দেখলো যে ওপর থেকে, অনেক ঐতিহাসিক বলে ওপর থেকে, আবার কখনো অনেক ঐতিহাসিক বলে কি যে কোনো পশুর খাবার দেখে মানুষ কি যে মাংস খাওয়া শুরু করলো। তো ওপর থেকে যখন দেখলো যে তোমার ওই পাথর বেয়ে এসে পশুর উপরে পড়ে যাচ্ছে, দিয়ে মারা যাচ্ছে, দিয়ে তোমার ওই পশু মানে মাংসটা পশুদের খাচ্ছে, সেইটা দেখে তারা প্রথমে একটা ব্রাইট নিল। মানে ব্রাইট মানে কি একটা মানে চাটলো, সরি বলে না চাটনি যেমন চেটে নেয় না, সেরকম রক্তটা একবার চাটলো। তো দেখলো কি অনেক মিষ্টি। তো এই জিনিসটা কি তারা থেকে কি মাংস খাওয়া শিখলো। এবং ওই যে পাহাড় থেকে যে পাথরগুলো পড়ে যাচ্ছে, সেটা থেকে মানুষ কি শিকার করা শিখলো। যে ওই উপর থেকে কি পাথরটা ফেলে দিল এবং পশু পড়ছে, তাতে কি মারা যাচ্ছে। এতে কি হলো যে অনেক শক্তি মানে ক্ষয় করতে হচ্ছিল। তারপরে কি একটা পশুকে শিকার করতে হচ্ছিল, ছোট ছোট পশুকে মানুষ শিকার করছিল। তারপর মানুষকে দেখতে পাবো আমরা কি দলবদ্ধ হচ্ছে, দলবদ্ধ হয়ে কি বড় বড় পশুকে তখন শিকার করছে। তাতে কি হচ্ছে, তাদের খাদ্য অনায়াসে মানে মজুদ থেকে যাচ্ছে, মানে ওই খাবারই কি অনেকজন মিলেও শেষ করতে পারছে না। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো এই জিনিসগুলো যে আমরা খাদ্যাভ্যাস কি হচ্ছে মানে প্রতিনিয়ত পরিবর্তন হতে হতে আসছে। তারপরে দেখতে পাবো আমরা যে বিদ্যুৎ পড়ে যে দাবানলের সৃষ্টি, বা গাছে গাছে ঘষে যে আগুন, সেই আগুনটা কে মানুষ আবিষ্কার করতে শিখলো। এবং সেই দাবানলে যে পশু পুড়ে যায়, সেই পশুর খাবার খেয়ে তারা দেখলো যে বা খুব টেস্টি ইয়ামি, এবং হজমও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তারপরে কি হলো, তারা সেই মাংসগুলো তারা কি খেতে শুরু করলো। এই যে আমরা দেখতে পাচ্ছি বিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মানুষ কি করতে লাগলো। তারপরে মানুষ দেখতে পাবো যে মানুষ চাষ করতে লাগলো। তারপরে মানুষ সেই চাষ থেকে কি ফসল ফলাতে লাগলো, ফসল ফলায় তারা বাড়ি করতে লাগলো, জীবিকা নির্ভর করলো। প্রথমে তো জীবিকা না, তারা গুহাতে থাকতে লাগলো। তো আস্তে আস্তে তারা কি হলো, মানুষ চেঞ্জ হতে লাগলো। একটা সময় আমরা দেখতে পাবো কি মানুষ মানে জীবিকা করে কি নিজের খাবার নিজেই তৈরি করছিল। এতদিন কি ছিল, ডিপেন্ড ছিল
মানুষ ডিপেন্ড ছিল কোনো পশুকে শিকার করবে বা কোনো ফল পেরে খাবে, কিন্তু মানুষ এখন কি নিজেই গাছ লাগাচ্ছে, মানে ফসল করছে, সেই ফসল তারা কি তুলছে এবং সেটাকে সেই খাবার তারা কি গ্রহণ করছে। এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। তো বিষয়বস্তু এবং যেমন আমরা কি দেখতে পাবো, বর্তমানে যেমন আমরা অনেক খাবার দেখতে পাই, নতুন নতুন খাবার তৈরি হচ্ছে, যেমন ফুড ব্লগাররা যেমন কি করে নতুন নতুন খাবার আবিষ্কার করে, তার নাম দিয়ে দেয় ঐতিহাসিক মুহূর্ত। রাজুদা পরোটা আছে, সেটা ঐতিহাসিক মুহূর্ত। নন্দিনী দি তোমার চপ ভাজছে, যাই হোক পকোড়া ভাজছে, সেগুলোই তোমার ঐতিহাসিক মুহূর্ত। আমেরিকান দা বিরিয়ানিতে তোমার ঘি ঢালছে, সেটাও মনে হচ্ছে ঐতিহাসিক মুহূর্ত। তো এগুলো না, এগুলো তারা ভিউ কমানোর জন্য করছে। তো বিরিয়ানি যখন এলো, তখন বিরিয়ানি নিয়ে কথা হোক, বাঙালির মানে মাছ ভাতের সাথে যদি কোনো জিনিস মানে মাছ ভাতে কে যদি কেউ টক্কর দিতে পারে, সেটা একমাত্র কি বিরিয়ানি, সে একটা বিরিয়ানি। কিন্তু বিরিয়ানি হচ্ছে ভিন্ন ইতিহাস, বিরিয়ানি কিন্তু ভারতের খাবার না, এটা মাথায় রাখতে হবে। বিরিয়ানি কি, বিরিয়ানি যখন আমরা মানে তৈরি হয়, বিরিয়ানি মানে একটা মানে যখন অনেক ঐতিহাসিকরা বলে কি যে নাবিকরা যখন মানে যেত তোমার অনেক দূর যেত না, তারা এই মাংস এবং মানে চাল অনেক রকম মশলা যেগুলো কি একসাথে মিক্স করে রান্না করে দিত একবারে, সেটাকে বলা হয় কি বিরিয়ানির পূর্বপুরুষ, বিরিয়ানির পূর্বপুরুষ। যেমন আমরা বিরিয়ানি দেখতে পাবো কি পারস্যরা কি করে, প্রথমে বিরিয়ানি আমরা দেখতে পাবো পারস্যদেরই খাবার, মানে তারা মাংস এবং চালকে কি একসাথে কি করতো, মানে রান্না করে নিত, দিয়ে এটা কি এটাকে বিরিয়ানির পূর্বপুরুষ বলা হতো। কিন্তু তারপরে আমরা দেখতে পাবো মুঘলরা যখন মানে ভারতে এলো, এবং ভারতের মশলা কি বিশ্ববিখ্যাত ছিল, বিশ্ববিখ্যাত ছিল। যেমন ভারত আবার হ্যাঁ, আর একটা কথা মনে পড়লো তোমাদের বলে দিই টপিকের বাইরে, ভাস্কো দা গামা কিন্তু ভারত আবিষ্কার করেনি। অনেকে তোমাদের ভুল ইনফরমেশন থাকে যে ভারত আবিষ্কার করেছিল ভাস্কো দা গামা 1498 সালে, কিন্তু না, ভারতবর্ষ তো তার আগেও ছিল। 712 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাবো মুসলিম আক্রমণ, আরব মুসলিমদের ভারতে আসা দেখতে পাবো। তো ভারত তো অবশ্যই ছিল। তখন কি করেছিল যে ওই সময় 1498 সালে আমরা দেখতে পাবো কি 1498 সালে কলিকট বন্দরে কি ভাস্কো দা গামাকে আমরা নামতে দেখতে পাবো। তিনি কি করেছিল, জলপথ আবিষ্কার করেছিল। তো এরা জলপথ কেন আবিষ্কার করেছিল, যে ভারতের কি মশলা বিশ্ববিখ্যাত ছিল। এখনো ভারতের মশলা বিশ্ববিখ্যাত, কিন্তু তখনও কি ছিল, ভারতের মশলা বিশ্ববিখ্যাত ছিল। এবং কি এবং যে মানে ভারতের মশলাটা নিয়ে যেত স্থলপথে, কি নিয়ে যেত স্থলপথে। তো স্থলপথে কি হতো, অনেকটা ট্যাক্স দিতে হতো, ট্যাক্স প্রদান করতে হতো। যেমন এখনো ট্যাক্স প্রদান করতে হয় না, ভারতে যদি কেউ কোনো কারখানা যদি আসে কোনো কিছু করতে, তাকে কি ইম্পোর্ট মানে ধরো বাইরে থেকে কোনো গাড়ি নিয়ে এলাম আমরা, ইম্পোর্ট ট্যাক্স দিতে হয় যে ভারতে আসার জন্য, দিতে হয় না, দিতে হয়। তো ঠিক তেমনই কি তখন একটা কি ট্যাক্স দিতে হতো। আমি ট্যাক্সি ব্যবহার করছি ধরো তোমাদের বোঝানোর ক্ষেত্রে, তো ট্যাক্স দিতে হতো। তার ফলে কি হতো, সেই মানে জিনিসগুলো দাম কি চড়া দাম হয়ে যেত। ভাবো তুমি 1 টাকায় একটা জিনিস কিনলে, একটা চকলেট তুমি 1 টাকায় কিনলে, দিয়ে তোমার রাস্তায় আস্তে আস্তে সব কি 25 পয়সা বা 10 পয়সা করে দিতে দিতে আসতে হচ্ছে। তোমার চকলেটটা কি 1 পয়সা দাম থাকবে না কখনো, সেটা কি অনেক দাম হয়ে যাবে। ঠিক তেমনই কি হয়েছিল, এর কারণে কি হয়, তারা জলপথে আসার চেষ্টা করে। কিন্তু প্রথম ভাস্কো দা গামার চেষ্টা করেনি, এর আগেও কি করে বার্থোলোমিও দিয়াজও কি করে ভারতে আসে, এবং বার্থোলোমিও দিয়াজি কি করে ভাস্কো দা গামাকে অর্ধেক ম্যাপ দেয়। মানে এটা ধরো ভারতবর্ষ, আমি এটা বাইরের টপিক, তবু আমি তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলছি। ধরো এটা ভারতের নিচের দিক, তো এই যে এগুলো সমুদ্র, এগুলো কি সমুদ্র। ঠিক এই সব জায়গা করে সমুদ্রে কি হয়, একটা সমুদ্রে ভয়ঙ্কর তুফান দেখতে পায় তারা, মানে সমুদ্র ঝড়। এখানে কি করে তারা, আই থিঙ্ক এখানে কি এই সব জায়গাতে, যাই হোক তোমরা বুঝে নাও। তো এখানে কি সে ঝড়ের কবলে পড়ে এবং সে যান বাঁচিয়ে চলে যায়। তো ঠিক ভাস্কো দা গামাকে সেই ম্যাপটা কি দেয়, সেই ম্যাপটা তাকে দেয় ভাস্কো দা গামাকে। এবং ভাস্কো দা গামা এখানে আসার পর তিনি আরো একটা দ্বীপে দাঁড় করায়, সেই দ্বীপটার নাম মনে পড়ছে না তোমার, ওইখানে দাঁড় করে, সেখানে লোক একটা দেখায়, অনেক কাহিনী আছে, ওটা অনেক বড় ক্লাস হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ভাস্কো দা গামা যখন আসে 1498 খ্রিস্টাব্দে, তো
তিনি কি করে, এই দেশ থেকে ওই জলপথে যে মশলা নিয়ে গেছিল, সেটা কি প্রায় 10 গুণ লাভ করেছিল, সে মশলাতে প্রায় 10 গুণ সে লাভ করে। এর ফলে কি হয়, ভারতে আসা মানে জলপথে কি যাওয়া আসা শুরু হয়ে যায়, তো এই যে এবার আমি যেটা টপিক থেকে বেরিয়ে গেলাম, বিরিয়ানি। তো বিরিয়ানি হচ্ছে কি খাবার, যে পারস্যরা কি করতো, মাংস, ভাত, মাংস মানে কি মানে এক কথায় বিরিয়ানি বলতে গেলে বড় পশুরই বিরিয়ানি। এটা মাথায় রেখো, আগে কি বিরিয়ানি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউস হয়েছিল বড় পশুর মাংস দিয়ে। তো বিরিয়ানিতে কি করতো তারা, মানে ওই মাংস, ভাত, পেঁয়াজ মানে সবকিছু মিক্স করে রান্না করতো, যেটাকে আমরা এখন বলি না কাচ্চি বিরিয়ানি, ঠিক তেমনই ধরো কাচ্চি বিরিয়ানির পূর্বপুরুষ। তো সেইটাই তারা কি করে, তারা লঞ্চ করে, এক কথায় লঞ্চ যদি করা বলা হয় তো পারস্যরা। এবং ভারতে যখন দেখতে পায় শাহজাহান স্ত্রী মমতাজ যখন দেখতে পায় যে তাদের সৈন্যদের মধ্যে মানে একটা কমজোরি ফিল চলে আসছে, তারা তো যুদ্ধ করবে কিন্তু তাদের মধ্যে কি একটা কমজোরি ফিল চলে আসছে, এবং তিনি শাহজাহানের দরবারে শাহজাহানকে প্রস্তাব পেশ করেন যে এদেরকে একটা পুষ্টিকর খাবার প্রদান করা হবে। এবং সেই জিনিসটা কি করে, এই মাংস মাখা ভাত বলছি, মানে এই যে মাংস, তখন তো বিরিয়ানি এতটা পপুলার ছিল না, বা এত ফুটবল আকারও ছিল না যে এতটা পপুলার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে খাবারটা কি করে, এই মাংস ভাত একসাথে মেখে তাদেরকে কি দেওয়া হয়, এবং এর সাথে যুক্ত হয় কি ভারতীয় মশলা, কি যুক্ত হয় ভারতীয় মশলা। এবং এখানে দেখতে পাবো আমরা তোমার বিরিয়ানি ইন্ট্রোডিউস হচ্ছে, এখান থেকে কি বিরিয়ানির নতুন রূপ দেখতে পাচ্ছি আমরা। হয় না একটা ছেলে খারাপ হয় তারপর ভালো হয়ে যায়, তার কি আমরা বলি না নতুন রূপ দেখতে পাচ্ছি, ঠিক তেমনি বিরিয়ানির আমরা কি এখানে নতুন রূপ দেখতে পাবো। এখানে কি হবে, ভারতের মশলা এবং পারস্যের বিরিয়ানি মিক্সড হয়ে, মানে পারস্যের যে মাংস মাখা ভাতটা মিক্সড হয়ে কি হচ্ছে একটা বিরিয়ানির রূপ নিচ্ছে, এবং এটাই কি আমাদের ভারত বিখ্যাত হয়। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি কি বিরিয়ানির নানা রকম ভ্যারাইটিস দেখতে পাবো। যেমন আমরা জম্মু কাশ্মীরে গেলে কি দেখতে পাবো, বিরিয়ানিতে ড্রাই ফ্রুট দেখতে পাবো। কলকাতা বিরিয়ানিতে কি দেখতে পাবো, আমরা আলু দেখতে পাবো। এবং দক্ষিণ সাউথে যদি চলে যায় সেখানে দেখতে পাবো কি কারি পাতা, বিরিয়ানিতে দেখতে পাবো কি কারি পাতা আমরা দেখতে পাবো। তো এই যে সব কিছু খাবারে কি আমাদের বিবর্তন হচ্ছে, আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ হচ্ছে। যেমন আলু নিয়ে কথা হলো, বলতো ভারতে কি প্রথম আলু চাষ হয়েছিল? ভারতে প্রথম আলু চাষ হয়নি। আলু চাষ হয়েছিল অনেক ইতিহাসবিদদের মতে দক্ষিণ আমেরিকা সাইডে কি হয়েছিল, যেমন টমা বলো, পটল বলো, এগুলো কি এই দক্ষিণ আমেরিকার দিকে কি তৈরি হয়েছিল, দক্ষিণ আমেরিকার দিকে মানে তৈরি তো না, মানে ওখানে চাষাবাদ করা হতো। এবং পারস্য মানে পর্তুগিজরা কি করে, তোমার ওরা এই আলুটাকে নিয়ে আসে এবং ভারতে চাষ করে কত শতকে, 16 কি 17 শতকের মাঝখানে তারা কি ভারতে টমা, আলু এইসব জিনিস কি ইন্ট্রোডিউস করে। মানে ভারতীয় মানুষরা কি প্রথম আলু যে কি সেই জিনিসটা জানতে পারে। এখন কি আমাদের বাঙালির গোটা ভারতের কি ভাতে কি আলু, যেমন আমরা যেখানেই যাই আলুটাকে দেখতে পাবো। আলু হচ্ছে কি মানে অলরাউন্ডার, যেখানে যাও সেখানে কি আলুটা দেখতে পাবো। আমরা রসগোল্লা দেখতে পাবো কি আধুনিক যুগে যে দেখতে পাবো এই রসগোল্লাকে পপুলারিটি করা, মানে সবার কাছে যে পৌঁছে দেওয়ার জিনিসটা কে করেছিল, আমরা দেখতে পাবো 1868 খ্রিস্টাব্দে। তো এই রসগোল্লার ইতিহাস মানে দেখতে পাবো যে আধুনিক যুগে পপুলারিটি করেছে কে, 1868 খ্রিস্টাব্দে নবীন চন্দ্র দাস 1868 খ্রিস্টাব্দে কি করে এই যে রসগোল্লাকে মানে মানুষের কাছে ইন্ট্রোডিউস করে। দেখতে পাবো যে রসগোল্লা যে একটা সময় কি একটা শুকনো টাইপের মিষ্টিগুলো আমরা দেখতে পেতাম ভারতে, তখন কি হলো যে মানে চিনির চাচনি, মানে এক কথায় চিনির যে রসটা আমরা দেখতে বলি না,
সেই রসের ওপরে ডোবানো ভাসমান মিষ্টি আমরা দেখতে পাবো। এর ফলেও কি এর নামটা হয়েছে জানো? এর ফলেও এটার নাম হয়েছে রসগোল্লা। কিন্তু এটা নিয়ম ভিন্ন মত মত মানে বিরোধ আছে। আবার যেমন উড়িষ্যাবাসী কি বলেন, উড়িষ্যাবাসী বলেন যে এটা তাদের তৈরি, মানে তাদের মিষ্টি, মানে এটা অনেক আগেই কি উড়িষ্যাতে কি ছিল, প্রসাদ হিসাবে দেওয়া হতো কাকে, জগন্নাথ মন্দিরে প্রসাদ হিসাবে দেওয়া হতো জগন্নাথ মন্দিরে তাকে, মানে উড়িষ্যায় কি নাম ছিল, ক্ষীর মোহনা। জগন্নাথ মন্দিরে যে মানে এটাকে দেওয়া হতো ক্ষীর মোহনা নামে। এটাকে বলা হয় কি রসগোল্লার পূর্বপুরুষ, মানে রসগোল্লার পূর্ব ইতিহাস এটা বলা হয়। তো ভিন্ন মত বিরোধ তো থাকবেই। তো আমাদের মানে দেখতে হবে খাওয়ার দিকে, ওই ইতিহাসের দিকে লাভ নেই। যার আর রসগোল্লা হোক বাঙালির আবেগ, এটা বিরিয়ানি হোক রসগোল্লা, বিরিয়ানির মানে বাঙালির আবেগ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা আরো জিনিস দেখতে পাবো, যেমন অনেক সবজি আমরা খাই যেগুলো কি ভারতে তৈরি না, যেমন আলু, পটল, টমেটো, এগুলো কি আমরা ভারতে দেখি কিন্তু এগুলো কি ভারতের না, এগুলো ভারতের না। যেমন আলু দেখতে পাবো কি দক্ষিণ আমেরিকা, বলিভিয়া থেকে কি দেখতে পাবো, আলু আমরা দেখতে পাবো। তারপরে আমরা দেখতে পাবো কি টমেটো দক্ষিণ আমেরিকা, চিলি মরিচ মেক্সিকো দক্ষিণ আমেরিকা। যেমন পেঁয়াজ দেখতে পাবো কি ইরানের, মধ্য এশিয়া, ইরানের এই সাইড গুলোতে আমরা দেখতে পাবো। ঠিক তেমনই আমরা ভারতে যেমন কিছু সবজি আমরা পপুলেট সবজি দেখতে পাবো, কুমড়ো, যেমন শাক জাতীয় বেশি, মানে যে শাক জাতীয় জিনিসগুলো দেখতে পাবো কি ভারতে দেখতে পাবো, যেগুলো কি ভারতে আমরা দেখতে পাবো। যেমন লাউ, শসা, এগুলো কি আমাদের তো গ্রামে দেখবা হয়, এগুলো কি এগুলো ভারতের জিনিস। তো ইতিহাস এত দূর আমি বোঝালাম, সব বুঝতে পেরেছো যে মানে খাদ্যাভ্যাসের ইতিহাস, যে কি করে খাদ্য কি আস্তে আস্তে মানে পাল্টাচ্ছে, প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। যেমন মানুষ চেঞ্জ হচ্ছে তেমনি কি খাদ্যাভ্যাসেরও চেঞ্জ হচ্ছে। আগে আমরা দেখতে পেতাম কি মানুষ আলু সিদ্ধ ভাত বা আলুর দম দেখতে পাবো, আস্তে আস্তে আলুর বিবর্তন হচ্ছে। তারপরে আমরা দেখতে পাবো কি যে মানুষ যে টাইমে মানুষ তোমার ফলমূল খেত, তারপরে মাংস খেতে শুরু করলো। এখন যেমন কি ভ্যারাইটিস খাবার, আগে মানুষ যে কি পিৎজা, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো কি ফিশ ফ্রাই, এগুলো অনেক খাবার যেগুলো কি মানুষ চিনতো না, এখন সেই মানুষগুলো মানে খাচ্ছে। তো মানুষ কি আস্তে আস্তে খাবারগুলো কি আমরা দেখতে পাচ্ছি যে তো মানে নতুন নতুন খাবার তৈরি হচ্ছে, নতুন নতুন খাবার তৈরি হচ্ছে। কিছুদিন আগে যেমন ভাইরাল হয়েছিল আলুর চুকা দিয়ে কি চিপস টাইপের তৈরি হচ্ছিল। এই যে প্রত্যেকটা জিনিস মানে ওয়েস্ট, মানে যেগুলো আমরা ফেলে দিতাম সেই জিনিস থেকে এখন কি ভালো খাবার তৈরি হচ্ছে। তো খাদ্যাভ্যাসের বিবর্তন মানে হয়েছে। এবার আমরা বইয়ের দিকে চলে যাব। বইয়ের পড়া তোমরা জানোই, আমরা বোঝানোর পর রিডিং পড়াই। তো এবার দেখো, দেখতে পাবে বইয়ে সব ফলো করবে যে খাদ্যাভ্যাসের ইতিহাস, বলছে মানব সভ্যতার ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। অবশ্যই খাদ্যাভ্যাস একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ ইনকাম করে শুধুমাত্র তার এই পেটটা চালানোর জন্য। আর এই পেট চালাতে গেলে খাবার খেতে হবে কি হবে না। মানুষ আজ যেখানেই দেখবে যে আজ মানুষ কষ্ট করছে, বাড়ি ছেড়ে বিদেশে পড়ে থাকছে, প্রবাসী, কিসের জন্য, নিজের দুমুঠো খাওয়ার জন্য। এবার দেখতে পাবো আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে পৌঁছানোর পথে খাদ্য সংগ্রহক থেকে খাদ্য উৎপাদকে পরিণত হয়। আমি তোমাদের প্রথমেই বললাম যে মানুষ একটা সময় কি পশুর মাংস, ফলমূল খেত, তারপরে তারা কি করতে লাগলো, তারা খাবার তৈরি করতে লাগলো, চাষাবাদ করতে লাগলো, এবং তারা নিজেদের খাবার কি নিজেরাই যোগান করতে শুরু করলো। তাই আদিমকাল থেকে খাদ্যাভ্যাসের বিবর্তনও চলতে থাকে। কোন জনগোষ্ঠীর খাদ্যাভ্যাসে পরিবর্তনের থেকে তাদের ওপর অন্য কোন সংস্কৃতির প্রভাবের বিষয়টি উপলব্ধি করা যায়। হ্যাঁ, যেমন সংস্কৃতি একটু আগেই যেমন আমি একটা কথা বললাম যে যেমন বার্গার, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো তো আমাদের সংস্কৃতি খাবার ছিল না। আমাদের সংস্কৃতি খাবার কি ছিল, ভাত, ডাল। যেমন প্রাচীন ভারতে আমরা দেখতে পাবো কি নিরামিষ খাবার দেখতে পাবো। তারপরে দেখতে পাবো আমরা কি মুসলিমরা যখন ভারতে আসে 712 খ্রিস্টাব্দে, মুসলিমরা যখন আমরা ভারতে আসে তখন আমরা দেখতে পাবো কি মাংসের ব্যবহার আমরা দেখতে পাবো, মাংসের বিভিন্ন আইটেম আমরা এখানে দেখতে পাবো, খিচুড়ি দেখতে পাবো, মানে বিরিয়ানি দেখতে পাবো, তারপর অনেক কিছু আমরা কি এখানে আমরা দেখতে পাবো। তারপরে যখন ইংরেজরা এলো তখন ইংরেজদের যে খাবারগুলো সেগুলো আমরা দেখতে পাচ্ছি। যেমন এখন পপুলারিটি কি মধ্যপ্রাচ্যের যে খাবারগুলো, বার্গার, পিৎজা। যেমন আমরা কি ভারতে যে টমেটো চাটনি খেতাম, এখন সেই টমেটো হয়ে গেছে সস।
মানে ভাবো যে কবেকার একটা তৈরি চাটনি, সেটা আমরা মধ্যপ্রাচ্যের দেখা জিনিস আমরা খাচ্ছি। আর আমরা যে মানে টমেটো দিয়ে মানে যেটা আমরা নিজের চোখে তৈরি করা সেই জিনিসটা আমরা খাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার। সংস্কৃতি কি, তাদের সংস্কৃতি আমরা কি করছি, নিচ্ছি। যেমন আমাদের ভারতীয় সংস্কৃতি, কাপড়ের সংস্কৃতি যদি মানে দেখতে যাই, তাহলে আমরা দেখি ভারতে যেমন ধুতি পাঞ্জাবি, তারপরে কাপড় পরার কি একটা সংস্কৃতি ছিল, কিন্তু আমরা আস্তে আস্তে কি মডার্ন হতে গিয়ে কি করছি, আমাদের নিজের নিজের সংস্কৃতিগুলো কি হারিয়ে দিচ্ছি। যেমন এই জামাটা আমরা পরে আছি দেখো, আর সবাই মানে একটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে, এই জিনিসটা নর্মাল ব্যাপার হয়ে গেছে। কিন্তু আমরা যদি ওই মধ্যপ্রাচ্যের দেশে যাই, কিন্তু তারা কিন্তু আমাদের মতো ধুতি পাঞ্জাবি পরবে না। তারা তাদের সংস্কৃতি কি তারা মানে অটুট করে রেখেছে, মানে ধরে রেখেছে, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। তো এই হচ্ছে ব্যাপার। যেমন পাল ও সেন যুগে বৌদ্ধ ব্রাহ্মণ ধর্মের প্রভাবে বাংলায় ভাত ও নিরামিষ খাওয়ার প্রচলন হলো, আমি একটু আগেই বললাম। কিন্তু পরবর্তীকালে সুলতানি শাসনের যুগে ইসলামী সংস্কৃতি বাংলা খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে। এক্ষুনি বললাম তোমাদেরকে যে মুসলিম যখন আমাদের ভারতে আসছে, তখন দেখতে পাবো কি আমরা, যে আস্তে আস্তে মুসলিমদের যে খাবারগুলো সেইগুলো ভারতে কি মানে বিস্তার লাভ করে। যেমন এখন বিরিয়ানি দেখতে পাই না, এগুলো কি যেমন পোলাও, তারপরে খিচুড়ি, এগুলো কি, এগুলো কিন্তু ভারতে আগে খাওয়া হতো না। এগুলো কি ছিল, এগুলো পুরোপুরি যা মুসলিম আসার ফলে, মুসলিম শাসক সুলতানি যুগ আসার ফলে এগুলো আমরা দেখতে পাবো ভারতে আসা। ঢাকা যখন প্রাদেশিক রাজধানী মর্যাদা লাভ করলো, তখন তার নিজস্ব রন্ধন প্রণালীতে পারসিক খাদ্যরীতির মিশেল ঘটলো। এর ফলে বিভিন্ন ঢাকায় খাবারের উদ্ভব ঘটে। পর্তুগিজরা ভারতে এসে আলু চাষের প্রচলন করলেন। আগে বললাম পর্তুগিজরা কি করেছিল, ভারতে আলু তারা নিয়ে এসেছিল কত শতকে, 16 বা 17 শতকে। অনেকে 16 বলে, অনেকে 17 বলে। তোমরা 16-17 দুটোই দেখবে, যদি যেটা অপশন থাকবে সেটা টিক চিহ্ন দিয়ে দেবে। অবশ্যই এটা পড়বে না কোশ্চেন, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। যেমন ভারতের গোলমরিচ ইউরোপে গেলে, যেমন কি ভারতের মশলা যখন ইউরোপে গেল, তখন তাদের সেই খাবারে ব্যবহৃত হলো, তখন কি আরো মশলাদার জিনিসটা কি আরো স্পাইসি হয়ে উঠলো। সেসব স্থানের রন্ধন প্রণালী এগুলিতে ব্যবহার শুরু করলো। হ্যাঁ ঠিক আছে। এবার সে দেশের ওটমিল থেকে, যেমন স্কটল্যান্ড যেমন আমরা দেখতে পাবো, সেখানে কি প্রচুর পরিমাণে কেক তৈরি হয়। সেখানে কি কেকটাকে একটা খাদ্য ভাষা হিসেবে ব্যবহৃত হয়। আমাদের মতো এখানে আবার কেক ভেবো না যে এই ক্রিম কেক তারা খায় না, তাদেরও কেক তৈরি কি প্রত্যেকটা দেশের একটা কি কেক তৈরি তাদের আলাদা একটা নিয়মাবলী আছে। আমাদের মতো না যে ক্রিম মেরে দিলাম কেক হয়ে গেল, তাদের কেক তৈরির একটা নিয়মাবলী আছে। তাই স্কটল্যান্ডকে কি বলা হয়, কেকের দেশ বলা হয়। স্কটল্যান্ড কি বলা হয়, কেকের দেশ বলা হয়। অনুরূপভাবে হুগলির বাঙালিরা পর্তুগিজদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছিল, ফলে অতীতে যেসব মিষ্টি তৈরি করতে বাঙালিরা খোয়া বা ক্ষীর ব্যবহার করত, সেই সব মিষ্টি দুধ কাটা, ছানা ও চিনি মিশিয়ে তৈরি হতে লাগলো। দেখতে পেলা যে রসগোল্লা কিভাবে এলো। আমরা বললাম তোমাদেরকে যে পর্তুগিজরা যদি ভারতে না আসতো, তো আমরা চিনির খোঁজ পেতাম না। মানে চিনির খোঁজটা বলা হলো না, মানে ছানার খোঁজ। আমি হয়তো আগে বলেছি, ওটা ভুল বলেছি। ছানার খোঁজ যেটা পর্তুগিজদের হাত ধরে এসেছিল, তারপরে আমরা কি দেখতে পাই, ছানার মিষ্টি দেখতে পাই। কি দেখতে পাই, ছানার মিষ্টি দেখতে পাই। আর একটা কথা, একমাত্র পশ্চিমবঙ্গ মানে বাংলাতেই ছানার মিষ্টি কি হয়, পুজোতে ব্যবহৃত হয় প্রসাদ হিসাবে। অন্য কোনো জায়গাতে ছানার মিষ্টি ব্যবহৃত হয় না প্রসাদ হিসাবে, এটা মনে রাখবে। যেমন কি বলছে, সন্দেশ, রসগোল্লা প্রভৃতি নামে নতুন নতুন মিষ্টি বঙ্গজীবন ও সংস্কৃতির অঙ্গ হয়ে উঠেছিল। অবশ্যই যেমন আমরা রসগোল্লা কি বাংলার এখন কি ইমোশন, রসগোল্লাকে কি কিছু বলে দিলে একদম শেষ। লক্ষণীয়, বাংলা ছাড়া ভারতের অন্য কোনো জায়গায় হিন্দু দেবদেবীর পুজো অর্চনায় ছানার তৈরি মিষ্টি ব্যবহৃত হয় না। এটা দেখতে পেলে। এবারে এই পুজো অর্চনা আমরা দেখতে পাবো কি করে, যে একটা যে জায়গাতে আমরা বসবাস করছি সেই জায়গার রীতিনীতি নিয়ে দেখবে। আমরা দেখতে পাই, যেমন দেখবে জলের পুজো কোনখানে বেশি হচ্ছে, দেখতে পাই জলের পুজো সেখানে হচ্ছে বেশি যেখানে জলের মানে মানে অভাবটা অনুভব করছে, সেখানে জলকে কি দেবতা হিসেবে দেখা হচ্ছে। ঠিক তেমনই যেখানে যে জিনিসটা মানে প্রবণতা বেশি, সেখানে আমরা কি এগুলো দেখতে পাবো। তো এই হচ্ছে ব্যাপার। খাদ্যাভ্যাসের এরূপ নানা ইতিহাস চর্চা এই যুগে যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। অবশ্যই খাদ্যাভ্যাসের এরূপ নানা রকম খাবার আমরা কি ভারতে বৃদ্ধি হতে দেখতে পাবো। খাদ্যাভ্যাসের ইতিহাস চর্চার ধারায়
এবার কিছু বইয়ের নাম বলবো, তোমরা অবশ্যই ধ্যান দেবে। কেটি আচয়ের লেখা ইন্ডিয়ান ফুড আ হিস্টোরিক্যাল ক্যাম্পিয়ন, আ হিস্টোরিক্যাল ডিকশনারি অফ ইন্ডিয়ান ফুড। যেমন প্যাট চ্যাপম্যানের ইন্ডিয়া ফুড অ্যান্ড কুকিং, এবং জে গ্র্যামিলিয়ানের অ্যাপেটাইটস এবং ফুড ইন প্রি হিস্ট্রি, লিভেনস্টেইন এর এ সোশ্যাল হিস্ট্রি অফ ইটিং ইন মডার্ন আমেরিকা, রিয়াই টান্নাহিল এর ফুড ইন হিস্ট্রি, স্মৃতিলেখা চক্রবর্তীর দেশভাগের খাবার দাবার। দেশভাগের খাবার দাবার মানে কি, যখন আমরা দেখতে পাবো কি, যেমন ভারত ভাগ হয়ে গেল, একদিকে চলে গেল পাকিস্তান, একদিকে চলে গেল ভারত, তেমনি ঠিক দেখতে পাবো কি এই দেশভাগের খাবার দাবার কি অনেক মানে ভাগ হয়ে যায়। তপন রায়চৌধুরীর প্রবন্ধ মোগল আমলের খানাপিনা প্রভৃতি গ্রন্থ উল্লেখযোগ্য। যেমন মোগল যুগে কি আমরা অনেক খাবার দাবার দেখতে পাবো, যেমন মোগল যুগে কি দেখতে পাবো, বাবরের যুগে দেখতে পাবো গোলাপ চাষ এবং নানা নানা মানে যেমন এসছে না, তাদের দেখে আমরা দেখতে পাবো নতুন নতুন আবিষ্কার। তো এই ছিল খাদ্যাভ্যাসের ইতিহাস। তো ভিডিওটা শর্ট করেও করা যেত, এই ভিডিওটা আমি 5 থেকে 10 মিনিটের মধ্যেও করে দিতে পারতাম, কিন্তু তোমাদেরকে বোঝানোর খাতিরে মানে বুঝতাম, তোমরা যাতে এটা রিলেট করতে পারো, যাতে বুঝতে পারো, তার জন্য এতটা বাড়ানো আমাদের হয় ক্লাস। তো অবশ্যই মনোযোগ দিয়ে পড়বা। খাদ্যাভ্যাসের ইতিহাস শুধুমাত্র এডুকেশন 48W তেই দেখবা, কোনো ফুড ব্লগারে আবার খাদ্যাভ্যাস দেখতে যেও না, সেখানে তুমি দেখতে পাবা কি আইসক্রিমের পকোড়া, না হলে ঘাস মাখা দাদুর তোমার কাসুন্দি দিয়ে যে কোনো জিনিস মাখা, না হলে দেখতে পাবা কি তোমার রাজুদার পকেট পরোটা, তেল ছাড়া পরোটা। তো তেল ছাড়া পরোটা তো হয় না। তো যাই হোক, তো অবশ্যই এইদিকে তোমরা ধ্যান দেবে না, আমি জাস্ট মজা করার জন্য তাদের তোমরা ক্লাসে মনোযোগ দিতে পারো, তাই এটা এগুলো নিয়ে একটু মজা ওড়ায়। তো কাউকে পার্সোনালি অ্যাটাক করি না আমি, জাস্ট মজা। তো মজাককে মজাক হিসেবে নেবে। তো অবশ্যই তোমরা পড়াশোনা করো, ভালোভাবে পড়াশোনা করো, কারণ পড়াশোনা ছাড়া তোমার সমাজে উন্নতি করা সম্ভব নয়। তো পড়াশোনা এখন মনে হবে যে একটা বোঝা, পড়াশোনা করছে, অনেকেই বলবে পড়াশোনা কি করে হবে। তো যারা দেখবে কষ্টের মধ্যে পড়াশোনা করতে পারে না, তাদেরকে জিজ্ঞাসা করবে যে পড়াশোনা আসলে কি, তো তাদের কাছে তোমরা জানতে পারবে আসল পড়াশোনাটা কি। তো অবশ্যই পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থেকো। জয় হিন্দ। এখানে আমরা সমাপ্ত করলাম।